দায়িত্ব, ভালোবাসা, স্নেহ একজন বাবার শ্রেষ্ঠ কর্তব্য। বাবার প্রতি সন্তানের ইচ্ছা, শ্রদ্ধা, আকাঙ্ক্ষাতেই লুকিয়ে থাকে একজন সৎ সন্তানের পরিচয়। অকর্তব্যহীন একজন বাবার কর্ম হচ্ছে নিজের সন্তানের দায়িত্ব না নিয়ে কুকর্ম করা। তবে সেই সন্তান যদি কুকাজ করা বাবার জন্য সবকিছু করতে পারে, তাহলে সেই কুকাজ করা বাবার সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে নিজের ভুলগুলো শুধরে নেওয়া। আজকে দেখতে পাবো একজন সৎ আর একজন আসল বাবার ভালোবাসা, ঘৃণা আর জেদ। ছেলের প্রতি বাবার ভালোবাসা বাড়ে দূরত্বে নাকি কাছে। আজ গল্পটি খুব সুন্দর হতে যাচ্ছে, তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি কনক, শুরু করতে যাচ্ছি আজকের ভিডিও। গল্পের শুরুটা হয় 1983 সাল দেখিয়ে। প্রকাশ নামে একজন লোকের ছোট্ট একটি বাচ্চা ছিল। আসলে প্রকাশের কোলে যেই বাচ্চাটি আছে এটা তারই সন্তান, কিন্তু তিনি আজ নিজের সন্তানকেই অনাথ আশ্রমে রাখতে এসেছে। অনাথ আশ্রমের সেই ম্যামকে বলে, ম্যাম, আমার সন্তানকে 4 দিন তোমার কাছে রাখার অনুরোধ করছি। আসলে আমার নাম প্রকাশ, আমি এই এলাকাতেই থাকি। আমার কাছে লরি সার্ভিসম্যানের একটি জব এসেছে, আর বাচ্চাকে সেখানে নিয়ে যেতে দেবে না। 4 দিন পর আবার আমি আমার সন্তানকে নিয়ে যাব। প্রকাশের কথা শুনে ম্যাডামটি না করতে পারে না। প্রকাশ অনাথ আশ্রম থেকে আসার পর নিজের সন্তানের কথা বারবার মনে করতে থাকে। আসলে কিছুদিন আগেই প্রকাশের স্ত্রী মারা গিয়েছে। এখন তিনি নিজে ছাড়া সন্তানটিকে দেখাশোনা করার মতো কেউ নেই। আর প্রকাশের কাজেরও খুব প্রয়োজন। যদি আজ সে ড্রাইভিংয়ের কাজটি করতে যায়, তাহলে ড্রাইভারের জবটি সে পার্মানেন্ট পেয়ে যাবে। জব পেয়ে গেলে প্রকাশ নিজের সন্তানকেও ভালোভাবে দেখাশোনা করতে পারবে। এই জন্য প্রকাশের মন যেতে না চাইলেও সে ট্রাক ড্রাইভিংয়ের কাজটি করার জন্য বেরিয়ে পড়ে। অনেকটা রাস্তা চলার পর এক জায়গায় এসে পুলিশ তাদের গাড়িকে থামিয়ে দেয়। গাড়িতে কি আছে পুলিশ জানতে চাইলে প্রকাশ বলে, গাড়িতে শুকনো মরিচ আছে। কোথায় নিয়ে যাবে এটা জানতে চাইলে প্রকাশের সাথে থাকা লোকটি বলে, তারা বাড়িমুন্ডি নিয়ে যাবে মালগুলো। পুলিশ সন্দেহ করে তারা এত রাত করে বাড়িমুন্ডি মালগুলো কেন নিয়ে যাবে। পুলিশরা গাড়ি চেক করতে চাইলে প্রকাশের সাথে থাকা লোকটি পালিয়ে যায়। প্রকাশ বুঝতে পারছিল না সে এইভাবে পালিয়ে কেন যাচ্ছে। পুলিশরা গাড়ি চেক করে জানতে পারে তারা গাঞ্জা সাপ্লাই করছে। প্রকাশকে পুলিশ ধরলে প্রকাশ বলে এই ব্যাপারে সে কিছুই জানে না, কিন্তু পুলিশ তার কোনো কথাই শুনে না। থানায় এনে প্রকাশকে অনবরত মারতে থাকে। আসলে প্রকাশ সত্যিই জানতো না গাড়িতে সঠিক কী ছিল। সে ড্রাইভারের কাজটি পার্মানেন্ট পাবে বলেই সে ড্রাইভিং করছিল। পুলিশকে এই কথাটি বারবার বলছিল প্রকাশ। প্রকাশ আরও বলে, আমার একটি ছোট্ট সন্তান আছে, দয়া করে আমাকে ছেড়ে দাও, না হলে আমার সন্তান অনাথ হয়ে যাবে। কিন্তু পুলিশ তার কোনো কথাই শুনে না। গাঞ্জা সাপ্লাই আইনের কাছে বড় একটি অপরাধ, তাই কেসের ধারা অনুযায়ী প্রকাশকে 20 বছরের জেলের সাজা দেয়। প্রকাশ একদম ভেঙে পড়ে। যেখানে অন্যান্য কয়েদিগুলো খেলাধুলা আর টিভি দেখা নিয়েই ব্যস্ত, সেখানে প্রকাশ নিজের সন্তানের কথা ভাবতে ভাবতে একদম ভেঙে পড়ে। প্রকাশ কারোর সাথে ঠিকভাবে কথা বলে না। প্রকাশ সবসময় একা থাকে। এভাবে কিছুদিন পার হয়ে যায়। সেই অনাথ আশ্রমকে দেখানো হয়। প্রকাশ নিজের বাচ্চাকে নিতে আসেনি বলে আশ্রমের ম্যাডামটি ভেবেই নিয়েছে প্রকাশ হয়তো আর নিজের বাচ্চাকে নিতে আসবে না, তাই সিদ্ধান্ত নেয় বাচ্চাটিকে কোনো ফ্যামিলির হাতে তুলে দেবে। দেখতে দেখতে 25 বছর পার হয়ে যায়। প্রকাশের ছেলে এখন অনেক বড় হয়ে গিয়েছে। প্রকাশের ছেলের নাম জনি। আসলে এই নামটি অনাথ আশ্রম থেকে দেওয়া হয়েছিল। প্রকাশ নিজের বাচ্চাকে নিতে আসেনি বলে অনাথ আশ্রমের ম্যাডামটি একটি সার্টিফিকেটের মধ্যে জনি নাম দেয়। এদিকে জনিকে দেখানো হয় আসলে ইনিই হচ্ছে প্রকাশের ছেলে জনি। রাশিদ নামে একজন লোকের কাছে এসেছে 2 লক্ষ টাকা ধার নিতে। রাশিদ নামে লোকটি তাকে টাকা ধার দিয়েও দেয়। এরপর জনি পুলিশ স্টেশনে আসে। আসলে শ্রীনিবাস নামে একজন লোককে জেল থেকে ছাড়াতে এসেছে। শ্রীনিবাস জনিকে দত্তক নিয়েছে। তবে শ্রীনিবাসের একটি খারাপ অভ্যাস ছিল, যখন তখন শ্রীনিবাস লোকের কাছে টাকা ধার নিত। এমনকি শ্রীনিবাস এইবার ক্যান্সারের কথা বলেও লোকের কাছে টাকা ধার নিয়েছে। শ্রীনিবাস লোকের কাছে এই জন্যই টাকা ধার নিত, কারণ জনি সেই ধারের টাকা শোধ করে দিত। এই জন্য শ্রীনিবাস এই বদ অভ্যাস ছাড়তে পারছে না। আসলে শ্রীনিবাস টাকা ধার নিয়ে শেয়ার মার্কেটে ইনভেস্ট করত। অন্যকেও শ্রীনিবাস শেয়ার মার্কেটের পরামর্শ দেয়, তবে প্রফিট তো হয়ই না, উল্টো টাকাগুলো শেয়ার মার্কেটে ঢেলে দিয়ে আসে। একটু পর জনি তার বাবা শ্রীনিবাসকে নিতে আসলে তখন শ্রীনিবাস জনির সাথে কথা বলে না। বাড়িতে ফিরে আসলেও জনির সাথে শ্রীনিবাসের কোনো মিলবন্ধনই খুঁজে পাওয়া যাচ্ছিল না। কিন্তু জনি শ্রীনিবাসকে অনেক ভালোবাসত। মাঝে মাঝেই জনি শ্রীনিবাসের পকেটে টাকা ঢুকিয়ে রাখত। জনি জানত শ্রীনিবাস তাকে অনাথ আশ্রম থেকে নিয়ে এসেছে। বাবা হিসেবে শ্রীনিবাস জনিকে শুধু বড়ই করেছে, তবে জনিকে সে সন্তানের চোখে দেখে না।
কিন্তু এতেও জনির মনে বাবার প্রতি কোনো বিরোধ নেই। সারাদিন শ্রীনিবাস কোনো কাজ করে না, শেয়ার মার্কেট নিয়েই পড়ে থাকত। অন্যদিকে প্রকাশকে দেখানো হয় প্রকাশ জেল থেকে ছাড়া পাওয়ার 5 বছর হয়ে গিয়েছে। প্রকাশ জেলের এক বন্ধুকে দেখতে পায়। এই লোকটির নাম হারসাত। হারসাত বলে, কেরালা থেকে নতুন টিকিট আসছে, টাকা রেডি রেখো। এটা শুনে প্রকাশ অনেক খুশি হয়ে যায়। আসলে প্রকাশ যখন জেলে ছিল তখনও প্রকাশ লুকিয়ে লুকিয়ে মাঝে মাঝে লটারি কাটত। প্রকাশ লটারি জেতার স্বপ্ন দেখছে শুধু নিজের ছেলের জন্য। প্রকাশ অনেক চিঠিও ছাপিয়েছে, তবে চিঠিতে লেখা ছিল প্রকাশ নামে একজন লোক নিজের সন্তানকে খুঁজে বেড়াচ্ছে। অনাথ আশ্রম থেকে প্রকাশের সন্তান হারিয়ে গিয়েছে, তবে প্রকাশ নিজের সন্তানের নামও জানে না। হারসাত বলে, এই চিঠি দিয়ে তিনি কি প্রমাণ বের করবে? তুমি কি এই চিঠি দিয়ে নিজের সন্তানকে খুঁজে পাবে? প্রকাশ বলে, অনাথ আশ্রম থেকে সকল মেম্বার বলেছে তারা খোঁজ করে দেবে আমার সন্তান কোথায় আছে। 25 বছর আগে হারিয়ে যাওয়া সন্তানকে একটি চিঠির মাধ্যমে কি খুঁজে পাবে? চিঠির মধ্যে না আছে নিজের সন্তানের ফটো, না আছে নাম। এত বছর হওয়ার পর প্রকাশ যদিও জনিকে খুঁজে পায়, তখন কি জনি প্রকাশকে বাবার স্থান দেবে? অন্যদিকে জনিকে দেখানো হয় এখন সে অন্য কাজের পাশাপাশি একটি গ্যারেজও চালাচ্ছে। গ্যারেজের একজন ছেলে জনিকে বলে, জনি, তুমি যাকে বাবা ভাবছো এই শ্রীনিবাস শুধু তোমাকে ব্যবহার করছে, এর থেকে তোমার হারিয়ে যাওয়া বাবাই ভালো। ছেলেটি আবারও বলে, আচ্ছা জনি, তোমার কাছে যদি তোমার হারিয়ে যাওয়া বাবা আবারও ফিরে আসে তখন তুমি কি করবে? এই কথা শুনে জনি ছেলেটিকে বলে, এই কথা যেন সে আর কখনো মুখে না আনে। আমার শুধু একটাই বাবা, আর সেটা হলো শ্রীনিবাস। আসলে জনি শ্রীনিবাসকে ভগবানের মতো মানত। যখন তিনি ছোট ছিল তখন আশ্রমের ম্যাডামকে সে বারবার বলতো, আমার বাবা আমাকে কি নিতে আসবে না? ম্যাডামটি বলে, জনি, এবার তুমি নিজের বাবার অপেক্ষা করা ছেড়ে দাও। যদি তোমার বাবা নিতেই আসতো তাহলে এখান থেকে তোমাকে কবেই নিয়ে যেত। এই সময় শ্রীনিবাস এসে জনিকে দত্তক নেয়, আর এই একটি উপকারের কথা ভেবেই জনি শ্রীনিবাসের সমস্ত অন্যায় মাথা পেতে নিত। শ্রীনিবাসের প্রতি জনির কোনো অভিযোগ নেই। একদিন দেখা যায় জনি একটি মেয়ের সাথে কথা বলছে, আর এই মেয়েটি হলো জনির গার্লফ্রেন্ড। মেয়েটির নাম তারা। তারা এই জন্য জনির সাথে দেখা করতে এসেছে, কারণ জনি তাকে কবে বিয়ে করবে। তবে জনি তারাকে বুঝিয়ে বলে, আমার বাবা পুরোপুরি আলাদা। যদি আমার বাবা জানতে পারে তোমার সাথে আমার সম্পর্ক চলছে তখন এই সম্পর্ক আমার বাবা মেনে নেবে না। তারা, তুমি আর কিছুদিন ধৈর্য ধরো, বাবাকে মানিয়ে নিতে পারলেই আমি তোমাকে বিয়ে করব। জনির মুখে এই কথা শুনে তারা রেগে গিয়ে এখান থেকে চলে যায়। তারার অভিমান ভাঙাতে জনি তার পিছু করতে করতে একটি বাসে উঠে পড়ে, আর এই বাসেই ছিল প্রকাশ। পরের দিন জনি জানতে পারে তার বাবা শ্রীনিবাস পাশের বাড়ির একজন লোককে ভুলিয়ে ভালিয়ে শেয়ার মার্কেটে টাকা লাগাতে বলেছিল। লোকটি বলে, তোমার বাবার কথায় আমি শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করি। তোমার বাবা শ্রীনিবাস বলেছিল শেয়ার মার্কেটে টাকা লাগালে 4 গুণ টাকা বেশি ফেরত পাবো, কিন্তু শেয়ার মার্কেটে টাকা লাগিয়ে আমি আমার নিজের টাকাটাও হারিয়ে ফেলেছি। তোমার বাবাকে এখন টাকার কথা বললে মুখ ঘুরিয়ে নিচ্ছে। বাড়িতে জনি তার বাবাকে বলে, বাবা, আমি তো টাকা রোজগার করছি, তোমার কি দরকার এইসব কাজ করার? কিছুক্ষণ আগে যেই লোকটার সাথে কথা বললাম সে তোমাকে জেলে দিতে চাইছে। তোমার কি জেলে যাওয়ার খুব ইচ্ছে? আর জেল থেকে ছাড়ানোর জন্য আমাকেই তো বারবার টাকা খরচ করতে হচ্ছে। এই কথা শুনে শ্রীনিবাস রেগে বলে, তোমাকে কে বলেছে আমার উপর দয়া দেখাতে? আমি কি বলেছি আমাকে জেল থেকে ছাড়িয়ে আনো? শ্রীনিবাস আরও রেগে বলে, তোমার মতো অনাথকে ঘরে এনেই তো আজ আমার এই হাল। আজ তোমার জন্য আমি সবকিছু হারিয়ে ফেলেছি। শ্রীনিবাসের মুখে এই কথা শোনার পর জনি মন খারাপ হয়ে বসে থাকে। দৃশ্য পরিবর্তন হয়ে জনির ছোটবেলার স্মৃতি দেখানো হয়। জনিকে আশ্রম থেকে যখন শ্রীনিবাস বাড়িতে নিয়ে আসে তখন শ্রীনিবাস ও তার স্ত্রী জনিকে খুব ভালোবাসত। তবে জনিকে নিয়ে আসার কিছুদিন পর শ্রীনিবাসের শেয়ার মার্কেট পুরোপুরি লসে যেতে থাকে। আসলে শ্রীনিবাসের নিজের একটি শেয়ার মার্কেটের ব্যবসা ছিল। শ্রীনিবাসের স্ত্রী শ্রীনিবাসকে একদিন বলেছিল, এই বাচ্চাটিকে নিয়ে আসা আমাদের ঠিক হয়নি। স্বামীজি বলেছিল এই বাচ্চাটা আমাদের জীবনে কাল হয়ে দাঁড়াবে, কিন্তু শ্রীনিবাস নিজের স্ত্রীর কোনো কথাই শুনে না, কারণ শ্রীনিবাস তান্ত্রিক সাধু সন্ন্যাসীতে খুব একটা বিশ্বাস করতেন না। কিছুদিন পর শ্রীনিবাসের সমস্ত ব্যাংকও সিজ হয়ে গিয়েছিল। হঠাৎ একদিন শ্রীনিবাসের স্ত্রীও মারা যায়। পাড়ার প্রতিবেশী বলছিল শ্রীনিবাস বাড়িতে একটি শকুন নিয়ে এসেছে। শ্রীনিবাসও একসময় মানতে শুরু করে হয়তো এই বাচ্চাটিকে নিয়ে আসার পরই তাদের জীবন শেষ হয়ে গিয়েছে। এই জন্য শ্রীনিবাস
এত বছর হয়ে যাওয়ার পরেও সে জনির সাথে ঠিকভাবে কথা বলতো না। অন্যদিকে প্রকাশকে দেখানো হয় ডাক্তারের কাছে প্রকাশ শরীর চেক আপ করাতে এসেছে। আশ্রমের একজন ম্যাডাম বলে সে নিজের শরীরের খেয়াল কেন রাখছে না। প্রকাশ বলে আসলে লটারির টিকিটের টাকা পাঠানোর ব্যস্ততার কারণে সে নিজের শরীরের খেয়াল ঠিকভাবে রাখতে পারছে না। আশ্রমের ম্যাডামটি বলে শরীরের থেকে কি লটারিটা খুব প্রয়োজন। প্রকাশ বলে এইসব তুমি বুঝবে না, কারণ টাকার জন্যই আমি আমার সন্তানকে হারিয়েছি। 25 বছর ধরে সন্তানের কাছে না থাকার যন্ত্রণাটা আমি জানি। যদি কখনো আমি আমার সন্তানকে খুঁজে পাই তখন যাতে টাকার কোনো অভাব না হয়। এদিকে জনি সবসময় মন খারাপ হয়ে বসে থাকে। প্রকাশও নিজের সন্তানের শোকে চুপচাপ হয়ে থাকে। অন্যদিকে তারাও মুম্বাই চলে যাচ্ছে, কারণ তারা ইভেন্ট ম্যানেজমেন্ট কোর্স করতেই মুম্বাই যাচ্ছে। শেষ বারের জন্য জনির সাথে দেখা করতে এসেছে। অন্যদিকে প্রকাশ যখন আশ্রমে বসে কাউকে কথা বলায় ব্যস্ত ছিল তখন তার কাছে একটি কাগজ উড়ে আসে, আর এটি ছিল একটি নামকরণের সার্টিফিকেটটি যখন প্রকাশ দেখে তখন সে ইমোশন হয়ে পড়ে, কারণ সার্টিফিকেটে যেই ফটোটি ছিল এটা তারই সন্তান। প্রকাশ দেখতে পায় তার ছেলের নাম জনি। প্রকাশ কাঁদতে কাঁদতে আশ্রমের ম্যাডামটিকে ফোন করে বলে আমি আমার সন্তানকে খুঁজে পেয়েছি, আমার ছেলের নাম জনি। একদিন জনি যখন নিজের গ্যারেজের কাজে ব্যস্ত ছিল তখন তার কাছে ফোন আসে। ফোনটি তোলার সাথে সাথে জনি থানায় চলে আসে, কারণ শ্রীনিবাস হয়তো আরও লোকেদের শেয়ার মার্কেটে টাকা লাগাতে বলেছে, অথবা অন্য কারো কাছে টাকা ধার নিয়ে সেটাকে আর শোধ করতে পারছে না। জনি থানার ভিতরে এসে দেখে পুলিশ শ্রীনিবাসকে অনেক টর্চার করছে। এখানে জনি জানতে পারে আবারও তার বাবা লোকের টাকা মেরে শেয়ার মার্কেটে ইনভেস্ট করেছে। শ্রীনিবাস যার কাছে টাকা নিয়েছে জনি তাকে ভালো করেই জানে। জনি বলে যত টাকা হয়েছে সব টাকা সে দেবে। পুলিশ বলে দিতে পারবে তো সব টাকা? টাকার অঙ্কটা কিন্তু অনেক বড়। তোমার বাবার উপর কিন্তু শারীরিক টর্চার হতেই থাকবে যতক্ষণ না তুমি সমস্ত টাকা নিয়ে আসছো। আবারও একদিন জনি তার বাবাকে ছড়াতে থানায় আসে, তবে জানতে পারে তার বাবা শ্রীনিবাস 84 লক্ষ টাকা নিয়েছে। সুদ আর ইন্টারেস্ট মিলে 1 কোটি হয়ে যাবে। আসলে শ্রীনিবাস শেয়ার মার্কেটের কথা বলেই লোকের কাছে খুব সহজে টাকা পেয়ে যেত। লোকেরা ভাবত টাকা দিলে যেহেতু দ্বিগুণ রিটার্ন আসে তাহলে দিতে কি। শ্রীনিবাস হয়তো নিজের শেয়ার ব্যবসাটি আবারও দাঁড় করাতে চাইছে। এত টাকা জনি কোথায় পাবে? এত টাকা জোগাড় করা জনির পক্ষে সম্ভব না। থানায় সময় দেয় 20 দিনের মধ্যেই তোমাকে 1 কোটি টাকা দিতে হবে, আর 20 দিন তোমার বাবার উপর দিন রাত টর্চার হবে। জনি টেনশন আর চিন্তায় টাকার খোঁজ করতে বেরিয়ে পড়ে। যেখানে জনি অল্প রোজগার করে সেখানে 1 কোটি টাকা জোগাড় করা এটা যেন একটা স্বপ্ন। একদিন প্রকাশের বন্ধু হারসাত জুয়া খেলায় ব্যস্ত ছিল, তখন তার কাছে খবর আসে তিনি যেই লটারিগুলো বিক্রি করে তার মধ্যে থেকে একটি লটারিতে 1.5 কোটি প্রাইস লেগেছে। হারসাত দ্রুত ছুটে আসে প্রকাশের কাছে। প্রকাশের সমস্ত লটারিগুলো চেক করতে থাকে। একটু পর হারসাত খুঁজে পায় সেই লটারিটা। প্রকাশ ভাবতেই পারছে না তাদের হাতে এখন অনেক টাকা আসতে চলেছে। হারসাত বলে দ্রুত রেডি হয়ে পড়ো, আমাদের ট্রেনে করে অনেক দূর যেতে হবে টাকাগুলো আনতে। অন্যদিকে জনি তাম্বি আন্না নামে একজন লোকের সাথে দেখা করতে আসে। আসলে খারাপ কাজের জন্য এখানে জনি এসেছে। জনি এখনো জানে না টাকা দিয়ে তাকে কি কাজ করাবে। তাম্বি আন্না নামের লোকটি বলে জনি সময় আছে, ভেবে দেখো, এই ধান্দায় ঢুকলে তুমি আর বের হতে পারবে না। আমার মালগুলো তুমি যদি 2 বার অন্য জায়গায় নিয়ে যেতে পারো তাহলে তোমাকে পুরো 1 কোটি টাকা দিয়ে দেওয়া হবে। আসলে জনিকে দিয়ে তারা ড্রাগস সাপ্লাই করবে। ঠিক এই সময় আবার এই জায়গায় পুলিশ এসে পড়ে। পুলিশকে দেখে জনি ও তাম্বিয়ানা এখান থেকে পালিয়ে যায়। অপরদিকে প্রকাশ ও হারসাত ট্রেনে উঠে পড়ে। কেরালা যাওয়ার জন্য টিকিটটি তারা কালকের মধ্যেই ভাঙবে। হারসাত খুশি হয়ে বাইরে খাবার আনতে যায়, তবে বাইরে পুলিশ এসে হারসাতকে ধরে ফেলে। পুলিশ এই জন্য হারসাতকে ধরেছে কারণ হারসাত না বলেই লটারির ধান্দা চালু করেছে। পুলিশ হারসাতকে বলে কে কে তোমার সাথে জড়িত আছে। হারসাত কোনো উত্তর দেয় না, এই জন্য প্রকাশ বেঁচে যায়। রাতে প্রকাশ একটি জায়গায় এসে বসে থাকে। একটু পর পুলিশ এই জায়গায় আসলে প্রকাশ লুকিয়ে বাসে উঠে পড়ে। বাসে উঠতেই দেখা যায় জনি আগে থেকেই বাসে বসে আছে। আবারও 2 জনই তারা একসাথে হয়েছে। প্রকাশ একটু পর নিজের জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফেরার পর প্রকাশ নিজেকে হাসপাতালে দেখতে পায়। প্রকাশ জানতে চায় আমাকে এখানে কে নিয়ে এসেছে। ঠিক এই সময় জনি এখানে হাজির হয়।
প্রকাশ জানতে পারে এই ছেলেটাই তাকে হাসপাতালে নিয়ে এসেছে। প্রকাশ বলে, আমাকে এখনই কেরালা যেতে হবে। জনি বলে, এই অবস্থায় তিনি কিভাবে কেরালা যাবে? জনি আরও বলে, তোমার ফ্যামিলির নাম্বার দাও। প্রকাশ বলে, আসলে আমার শুধু একটি ছেলে ছাড়া আর কেউ নেই, তবে সে বিদেশে থাকে, তাকে ফোন করে কোনো লাভ হবে না। জনি জানতে চায়, তাহলে কি জন্য সে কেরালা যাবে? প্রকাশ বোকার মতো সবকিছু খুলে বলে, আসলে আমার কাছে 1.5 কোটি টাকার লটারি লেগেছে। এই কথা শুনে জনি বিশ্বাসই করতে চাইছিল না। জনি প্রকাশের কথা শুনে হেসে ফেলে। প্রকাশ বলে, বিশ্বাস হচ্ছে না? যাও আজকের পেপার নিয়ে আসো। জনির এবার একটু খটকা লাগে, তাই সে সাথে সাথে পেপার নিয়ে আসে। প্রকাশ বলে, 5 নাম্বার পেজ খুলে দেখো। জনি 5 নাম্বার পেজ খুলে দেখে সেখানে লটারির নাম্বার রয়েছে। জনিকে পুরোপুরি বিশ্বাস করার জন্য প্রকাশ নিজের লটারিটা দেখায়। এবার জনি পুরোপুরি বিশ্বাস করে ফেলে। তবে জনির মনে কুবুদ্ধি আসে, আর কুবুদ্ধিটি কি এটা তো তোমরা ভালো করেই জানো। জনি তার বন্ধুকে সমস্ত ব্যাপার খুলে বলে। জনির বন্ধু বলে, শেষ পর্যন্ত তুমি চুরি করবে? জনি বলে, আমার বাবাকে বাঁচানোর জন্য এই কাজটা করা ছাড়া কোনো উপায় নেই। একটু পর প্রকাশ আসলে তারা দুজনই অটোয় উঠে পড়ে। জনি গ্যারেজে এসে একটি গাড়ি নিয়ে তারা আবারও বেরিয়ে পড়ে। আসলে প্রকাশ জনিকে বিশ্বাস করেছে, এই জন্য জনিকে নিয়েই প্রকাশ কেরালা যাবে। কারণ প্রকাশ কেরালার রাস্তাঘাট কোনো জায়গা সে চেনে না। প্রকাশ জনির নাম জিজ্ঞেস করলে জনি বলে, আমার নাম মহেশ বাবু। প্রকাশ এখানে জনির ফ্যামিলির ব্যাপারেও জিজ্ঞেস করে। জনি বলে, আমার শুধু বাবা আছে, আর কেউ নেই। আমার বাবা শেয়ার মার্কেটিং করে। অনেকটা রাস্তা চলার পর এরা একে অন্যের সঙ্গে অনেক আনন্দ করে। মাঝে মাঝে জনি লটারিটা চুরি করার চেষ্টাও করে, কিন্তু পারে না। রাত হয়ে যাওয়ার পর প্রকাশ বলে, আমাদেরকে কিছু খেতে হবে। জনি বলে, কি খাবে? চা না কফি? প্রকাশ বলে, না, এইসব তিনি খাবে না। প্রকাশ ড্রিঙ্কস করবে। কিছুক্ষণ পর প্রকাশ আর জনি একটি ওয়ান শপে আসে। প্রকাশ অনবরত ড্রিঙ্কস করে। প্রকাশ যখন বাথরুমে যায় তখনই জনি ব্যাগ থেকে লটারিটা চুরি করে নিয়ে পালিয়ে যায়। কিন্তু কিছু দূর যাওয়ার পর জনি লটারিটা দেখে এটা তো অনেক পুরনো লটারি। জনি আবারও সেই বাড়ির দিকে রওনা হয়। এদিকে কিছু লোক প্রকাশকে ছিনতাই করার চেষ্টা করছে, কারণ জুয়া খেলায় সমস্ত ম্যাচ প্রকাশ জিতে নিয়েছে। একটু পর জনি এখানে আসলে সবাই ভয় পেয়ে প্রকাশকে ছেড়ে দেয়, কারণ জনির হাতে বন্দুক ছিল। প্রকাশ বলে, তুমি বন্দুক কোথায় পেলে? জনি মজা করে বলে, আসলে এটা তো নকল বন্দুক। প্রকাশ নিজের পকেট চেক করে দেখে তার একটি জিনিস হারিয়ে গিয়েছে। জনি বলে, লটারিটা হারিয়ে গিয়েছে নাকি আবার? প্রকাশ বলে, না, তার ছেলের ফটো হারিয়ে গিয়েছে। জনি আবারও বলে, এটা তো বড় বিষয় না, তোমার বাড়িতে হয়তো তোমার ছেলের আরও ফটো আছে। প্রকাশ বলে, না, আমার কাছে শুধু একটাই ফটো আছে। ফটোটি না পাওয়া পর্যন্ত আমি এখান থেকে বেরোবো না। প্রকাশ আর জনি দুইজনই যখন ফটোটি খুঁজতে থাকে তখন এখানে অন্য আরেকটি লোক এসে ফটোটি খুঁজে পায়। জনি যখন ফটোটি নিতে যায় তার আগেই লোকটির কাছ থেকে প্রকাশ ফটোটি ছিনিয়ে নেয়। আসলে এই লোকটিই হলো এই বারের মালিক। এখানে অনেকক্ষণ কথা বলার পর লোকটি জানতে পারে এরা দুইজন কেরালা যাচ্ছে, আর যেই রাস্তা দিয়ে এরা কেরালা যাবে সেই রাস্তার পাশেই এই লোকটির বাড়ি পড়বে। লোকটি বলে, আমাকে কি একটু নামিয়ে দেবে? লোকটির কথা তারা ফেলে দিতে পারে না। অনেকটা রাস্তা চলার পর লোকটি নিজের বাড়ির সামনে এসে পড়ে। লোকটির বাড়িতে বিয়ে বাড়ির অনুষ্ঠান চলছিল। লোকটি এভাবে তো তাদেরকে যেতে দেবে না। আসলে লোকটি ভাবছিল এরা দুজন হয়তো বাবা ছেলের এত সুন্দর সম্পর্ক দেখে লোকটির খুব ভালো লাগছিল, তাই লোকটির বাড়িতে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত তাদেরকে যেতে দেবে না। অনুষ্ঠান শেষ হওয়ার পর আবারও তারা বেরিয়ে পড়ে। অন্যদিকে থানায় শ্রীনিবাসকে দেখতে আসে একজন প্রতিবেশী লোক। শ্রীনিবাস বলে, তুমি আমার এই হাল দেখতে এসেছো? লোকটি বলে, তোমার ছেলেই পাঠিয়েছে হালচাল জিজ্ঞেস করার জন্য। শ্রীনিবাস আবারও বলে, সে আবার কিসের খবর নিতে এসেছে? আজ তার জন্যই আমার এই হাল। লোকটি বলে, কখনোই না, তুমি নিজেই এই অবস্থার জন্য দায়ী। তোমার ছেলে যখন আমার জামার কলার ধরেছিল তখন আমার মেয়েকে দেখে তোমার ছেলে আমার জামার কলার ছেড়ে দিয়েছিল, যাতে মেয়ের সামনে আমার সম্মান না যায়। যে অন্যের বাবার সম্মান দেখে সে কখনোই নিজের বাবার খারাপ চাইবে না। এদিকে একটু আশ্রয় নেওয়ার জন্য প্রকাশ আর জনি একটি চার্জে আসে। এই সময় জনির কাকা জনিকে ফোন করে বলে, আমি শুনেছি তুমি নাকি টাকার জন্য কেরালা গিয়েছো। এত টাকা তোমাকে কে দেবে? জনি, তুমি টাকার জন্য কোনো খারাপ কাজ করো না। এটা শুনে জনির খারাপ লাগে, কিন্তু জনির কিছুই করার ছিল না, কারণ যে করেই হোক প্রকাশের কাছ থেকে সেই লটারিটা চুরি করতে হবে। প্রকাশ জানতে চায় কি হয়েছে। জনি কিছু না বলতে চাইলে
প্রকাশ তাকে জোর করে, আর জোর করার কারণে জনি অনেক রেগে যায়। জনি প্রকাশকে অনেক খারাপভাবে গালাগালি করে। জনি এখানে প্রকাশের সাথে প্রকাশের ছেলের নামেও গালাগালি করে। এই জন্যই প্রকাশের মন একদম ভেঙে পড়ে। রাতে প্রকাশ আর জনি আসে রুম ভাড়া নিতে, কারণ এই রাত্রিটা তারা কোথায় পার করবে। তবে এবার প্রকাশ আর জনি আলাদা আলাদা রুম ভাড়া নেয়। আসলে প্রকাশের সাথে জনি যে খারাপ ব্যবহার করেছে, এরপর থেকে প্রকাশ জনির সাথে কথা বলে না। প্রকাশ রুম ভাড়ার মালিকটিকে বলে, আমার কাছে এখন টাকা নেই, আমি ফিরে এসে তোমার রুম ভাড়ার টাকাটি দিয়ে দেব। লোকটি বলে, ঠিক আছে, কোনো ব্যাপার না। তবে লোকটিকে দেখে প্রকাশের খুব চেনা চেনা লাগে। সকাল হতেই প্রকাশ লোকটির দিকে তাকিয়ে থাকে। প্রকাশ এখানে লোকটিকে সাই বলে ডাক দেয়। লোকটির নামটা শুনে চমকে যায়। সাই প্রকাশের কাছে এসে বলে, সেই দিন আমি তোমাকে ফাঁসাতে চাইনি, আমি নিজেকে শুধু রক্ষা করেছিলাম। এই জায়গায় আমার অতীতের বিষয় কেউ জানে না, দয়া করে আমার অতীত কাউকে বলো না। অন্যদিকে গুরু জনিকে ফোন করে বলে, আর কত সময় তুমি নেবে? 20 দিন পেরিয়ে গেছে, তুমি অনেক সময় নিয়েছ। এবার যদি তুমি টাকা না আনো তাহলে তোমার বাবার লাশ দেখতে পাবে। একটু পর জনি প্রকাশের কাছে আসে ক্ষমা চাইতে, তবে প্রকাশও কোথাও নেই। প্রকাশকে জনি খুঁজতে থাকে চারিদিকে। জনি দেখতে পায় প্রকাশ একটি চায়ের দোকানে চুপচাপ হয়ে বসে আছে। জনি ক্ষমা চায় কালকের খারাপ ব্যবহারের জন্য। তখনই এই সময় এই জায়গায় এসে হারসাত এসে পড়ে। হারসাত বলে, এটা কি সেই ছেলে যার কথা তুমি বলেছিলে? আমি নেই বলে তুমি আমার বন্ধুকে কথায় কথায় ঘুরিয়ে নিয়ে বেরিয়েছ। আমি হায়দ্রাবাদ থেকে সোজা এখানে এসেছি। একটু পর জনি বলে, বন্ধুর জন্য তিনি কেন এত দূর এসেছে, নাকি অন্য কোনো উদ্দেশ্য? এই কথা শুনে হারসাত কি বলবে কোনো উত্তর খুঁজে পাচ্ছিল না। জনি আর হারসাতের মাঝে তর্ক লেগেই যাবে। তখনই প্রকাশ জনিকে বলে, মহেশ, তুমি রুমে গিয়ে ওয়েট করো, আমি একটু পর যাচ্ছি। জনি যাওয়ার সাথে সাথে হারসাতের মোবাইলে একজন ফোন করে। হারসাত ফোনে কথা বলার জন্য বাইরে যায়। এতে প্রকাশের মনে সন্দেহ লাগে। হারসাত চাইলেই তো এখানে কথা বলতে পারত, সে কেন ফোন নিয়ে বাইরে গেল? প্রকাশ সন্দেহ দূর করার জন্য বাইরে যায়। প্রকাশ পিছনে দাঁড়িয়ে সমস্ত কথা শুনে ফেলে। হারসাত টাকার ব্যাপার নিয়ে কথা বলছে। আসলে হারসাত প্রকাশের কাছ থেকে লটারিটা নিয়েই এখান থেকে পালিয়ে যাবে। হারসাত পিছনে ফিরে তাকালে দেখে প্রকাশ তার সমস্ত কথা শুনে ফেলেছে। হারসাত প্রকাশের কাছে এসে বলে, বন্ধু, তুমি এত টাকা কি করবে? তোমার বয়স হয়েছে, লটারিটা আমাকে দিয়ে দাও, আমি তোমার থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থা করে দেব। প্রকাশ লটারিটা দিতে না চাইলে হারসাত তার কাছ থেকে লটারিটা জোর করে নেওয়ার চেষ্টা করে। ঠিক এই সময় এই জায়গায় জনি এসে পড়ে। জনি হারসাতকে বাধা দিতে গেলে হারসাত জনিকে মারতে থাকে। জনিও এই সময় উঠে দাঁড়িয়ে হারসাতকে প্রচণ্ড মারতে থাকে। জনি পাথর উঠিয়ে হারসাতকে মারতেই যাবে, তখন প্রকাশ তাকে এমনটা করতে বাধা করে। একটু পর প্রকাশ আর জনি হাসপাতালে আসে। আসলে জনি আর হারসাত যখন মারামারি করেছিল তখন প্রকাশ তাদেরকে থামাতে গিয়ে আঘাত পেয়েছিল, এই জন্যই প্রকাশ হাসপাতালে। প্রকাশ বলে, এতটুকু আঘাতের জন্য হাসপাতালে আনার কি দরকার? মহেশ, আমি একটা কথা বলবো, যাদের আমরা সবথেকে বিশ্বাস করি তারাই আমাদেরকে কেন ধোঁকা দেয়? এই কথা শুনে জনি কোনো উত্তর দেয় না। প্রকাশ একটু পর নিজের লটারিটি ব্যাগে ঢুকিয়ে দিয়ে বলে, মহেশ, ব্যাগটার তুমি খেয়াল রেখো, আমি একটু পর আসছি। প্রকাশ এখান থেকে যাওয়ার পর জনি ব্যাগ থেকে লটারিটা বের করে পালাতে শুরু করে। তবে জনি প্রকাশের সামনে এসে পড়ে। প্রকাশ কথা বলতে চাইলেও জনি এই অবস্থায় কিছুই বলে না। প্রকাশ নিজের ব্যাগের দিকে তাকিয়ে দেখে ব্যাগের চেনটিও খোলা। প্রকাশ বুঝতে পারে জনিও লটারিটা চুরি করতেই তার সাথে এখানে এসেছে। প্রকাশ জনিকে অনুরোধ করে। প্রকাশ কাঁদতে কাঁদতে বলে, মহেশ, তুমিও এইভাবে ধোঁকা দিও না, আমার লটারিটা আমাকে ফেরত দিয়ে দাও। আমি এইসব কিছু শুধু আমি আমার ছেলের জন্যই করছি। জনি দরজা বন্ধ করে চুপচাপ হয়ে থাকে। দরজার বাইরে প্রকাশ বলে, মহেশ, আমি জানি তুমি অন্যদের মতো না, তুমি যেটা করছো ভুল করছো, সেটাও তুমি ঠিক বুঝতে পারছো। এই জন্য তুমি পালিয়ে না গিয়ে দরজা বন্ধ করে নিজেকে বন্দি করে রেখেছো। মহেশ, তুমি আমাকে কখনোই ধোঁকা দিতে পারো না। এই লটারিটা আমার খুব দরকার। তুমি যদি লটারিটা না দাও তাহলে আমি আবার অনাথ হয়ে যাব। মহেশ, তোমার কাছে অনুরোধ, দয়া করে দরজা খুলে আমার লটারিটা আমাকে ফেরত দিয়ে দাও। আমি আর অনাথ হতে চাই না। প্রকাশের কান্না আর কথা জনিকে অনেক কষ্ট দিচ্ছিল। তবে জনি প্রকাশকে লটারিটা ফেরত দেয় না। জনি সেই জায়গা থেকে পালিয়ে আসে। কিছুক্ষণ পর জনি লটারিটা ভেঙে সমস্ত টাকা তুলে নিয়ে আসে। লটারিটা ভাঙার পর জনির অনেক খারাপ লাগে। জনি যে ভুলটা করেছে এর কোনো ক্ষমা হয় না। জনি খেতে বসেও
একটা চিন্তা সে বারবার মনে করে। একটু পর জনি নিজের গ্যারেজে ফিরে আসে। জনির বন্ধু জনিকে টাকার ব্যাপার নিয়ে কথা বলে। জনি বলে, আমার বাবা আমাকে এইরকম সংস্কার দেয়নি, মানে জনি টাকাগুলো নিয়ে আসেনি। অন্যদিকে প্রকাশ নিজের রুমে ফিরে আসলে তখনই সাই এসে বলে, জনি তোমার জন্য এই ব্যাগটা রেখে গিয়েছে। এদিকে আবার জনির সামনে পুলিশের গাড়ি এসে পড়ে। পুলিশ যাওয়ার পর দেখা যায় সেই জায়গায় শ্রীনিবাস দাঁড়িয়ে আছে। ঘটনা চলে আসে কিছুটা সময় আগে। শ্রীনিবাসকে যখন জেল থেকে বের করা হয় তখন শ্রীনিবাস জানতে চাইছিল কে আমাকে জেল থেকে বের করলো আর এত টাকা কে দিল। পুলিশ বলে, সে তোমার অপেক্ষায় থানায় বসে আছে। একটু পর শ্রীনিবাস প্রকাশের কাছে আসে। শ্রীনিবাস বলে, কে তুমি? প্রকাশ বলে, আসলে তোমার ছেলে আমাকে এখানে পাঠিয়েছে, আমি তোমার ছেলের বন্ধু হই। প্রকাশকে দেখা যায় সে খুশি হয়ে শ্রীনিবাসকে একটি চিঠি দেয়। এদিকে শ্রীনিবাস জনিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আজ হয়তো শ্রীনিবাস বুঝতে পেরেছে সে কোনো শকুন ঘরে আনেনি। সে এতদিন ধরে জনির সাথে যা ব্যবহার করেছে এটা শুধু তার একটা নিজের ভুল চিন্তা ছিল। একটু পর জনি সাইকে ফোন করে বলে, প্রকাশ এখনো তোমার কাছে আছে কিনা? সাই বলে, না, প্রকাশ কিছুক্ষণ আগেই বেরিয়ে পড়েছে। জনি বলে, যাওয়ার সময় প্রকাশ কি কোনো কিছু বলেছে? সাই বলে, হ্যাঁ বলেছে। প্রকাশ বলেছে তিনি নাকি তার সন্তানকে ফিরে পেয়েছে আর টাকাগুলো সে তার সন্তানকে দিতে যাচ্ছে। জনি এই কথা শুনে বলে, প্রকাশ তো আমাকে বলেছে তার সন্তান বিদেশে থাকে, ফিরে পেয়েছে মানে? সাই বলে, সে তোমাকে মিথ্যা বলেছে। আসলে প্রকাশ তার নিজের সন্তানকে অনাথ আশ্রমে রেখে এসেছিল। বিনা দোষে প্রকাশ 20 বছর জেল খেটেছে। আমার জন্যই প্রকাশ জেলে গিয়েছে। এই জন্য প্রকাশ নিজের সন্তানকে মাদার টেরিজা নামে অনাথ আশ্রমে রাখতে বাধ্য হয়েছিল। মাদার টেরিজা আশ্রমের কথাটি শুনে জনি ইমোশন হয়ে পড়ে। আসলে জনি তো সেই আশ্রমেই কয়েক বছর জীবন কাটিয়েছে। জনি বুঝতে পারে প্রকাশই হয়তো তার আসল বাবা। আশ্রমের সেই মেয়েটির কাছে জানতে পারে প্রকাশ জেল থেকে ছাড়া পাওয়ার পর 5 বছর ধরে সে শুধু নিজের সন্তানকেই খুঁজে বেরিয়েছে। জনি ভাবতে থাকে অজান্তেই সে তার বাবার সাথে কত সময় পার করেছে। একটি ফটোর জন্য তার বাবা বার থেকেও বেরোতে চায়নি। জনি এটাও ভাবতে থাকে অচেনা মানুষ ভেবে সে তার নিজের বাবাকেই ঠকানোর চেষ্টা করেছে। কিছুদিন পার হয়ে যাওয়ার পর দেখা যায় শ্রীনিবাস ছোট বাচ্চাদের বই পড়াচ্ছে। এখন শ্রীনিবাস আর শেয়ার মার্কেটে টাকা লাগায় না। শ্রীনিবাস অনেক বছর পর জনির ছোটবেলার ফটো দেখে। শ্রীনিবাস নিজের ভুল বুঝতে পেরে সে এখন অনেক খুশি। একটু পর জনি শ্রীনিবাসের কাছে এসে বলে, বাবা আমি যাচ্ছি। শ্রীনিবাস খুশি মনে তাকে যেতে দেয়। আসলে জনি প্রকাশের খোঁজ করতে বেরোচ্ছে। প্রকাশ না বলেই কোথায় যেন চলে গিয়েছে। জনি সেই আশ্রমের মেয়েটির সাথে প্রকাশকে খুঁজতে বেরিয়ে পড়ে। একটি আশ্রমে আসলেই জনি দেখতে পায় প্রকাশ আশ্রমেই আছে। কিছুক্ষণ পর দেখা যায় জনি আর প্রকাশ দুইজনই একসাথে সময় পার করছে, তবে এবার বন্ধু হিসেবে না, একজন বাবা আর ছেলে সময় পার করছে। এদিকে দৃশ্য চলে আসে 2 দিন আগে। জনি প্রকাশের জন্য একটি চিঠি পাঠিয়েছিল। সেই চিঠিটি প্রকাশ আবার শ্রীনিবাসকে দিয়েছিল। দুইজনই চিঠিটি পড়েছিল। চিঠিতে লেখা ছিল, আজ আমি যেটা বলবো সব সত্যি বলবো। আমি ছোটবেলায় অনাথ আশ্রমে ছিলাম। বাবা আমাকে সেখান থেকে নিয়ে এসেছিল, আমাকে পালন পোষণের দায়িত্ব নিয়েছিল। বাবা আমায় ভালোবেসে নিজের করে নিয়েছে, আমায় সে ঘর দিয়েছে। এমন বাবাকে জেল থেকে ছাড়ানোর জন্য আমার খুব টাকার দরকার ছিল। এই জন্যই আমি তোমার পিছু করি। তবে চশমা পরলে দুনিয়া কখনো বদলে যায় না, আর ভালোবেসে আমরা যে ভুল করি সেটা ভুলই হয়। এই জন্যই টাকাগুলো তোমায় ফেরত দিচ্ছি। ইতি মহেশ। কিন্তু জনি মহেশ নামটা কেটে দিয়ে জনি লেখে, আর এই একটা নামের কারণে প্রকাশ নিজের সন্তানকে চিনতে পারে। এদিকে চিঠিটি পড়ে শ্রীনিবাসও নিজের ভুল বুঝতে পারে। আর এখানেই শেষ হয় এই মুভির গল্প।